আয়নের ছুটি শেষ, চলে যাবে ঢাকায়। কবে আবার প্রাপ্তিকে দেখবে তারও কোনো ঠিক নেই। তবে আসার সময় প্রাপ্তিকে কথা দিয়েছে প্রতি মাসে যে করেই হোক তাকে একটা করে চিঠি পাঠাবে। কয়েকটা মাস তাই হলো, সুন্দর করে কাটছে তাদের দিন। একদিন হঠাৎ একটা চিঠি প্রাপ্তি পড়ার সময় তার মাও পেছন থেকে পড়ে নিল। প্রাপ্তির ভয় মনে আটকে উঠল। পেছনে ফিরে দেখে তার মা। প্রাপ্তির সাথে সাথেই উঠে দাঁড়িয়ে মা। পারভিন বেগম কিছু না বলেই প্রাপ্তির হাত থেকে চিঠিটা নিয়ে তিনি চিঠিটা পুরো পড়ে থমথমে হয়ে চেয়ারে বসে পড়লেন। মেয়ের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে আছে। ভয়ে তার চোখের নোনা পানিগুলো অঝরে ঝরছে। পারভিন বেগম শান্ত গলায় জিজ্ঞেস করল, কে ছেলেটা? প্রাপ্তি নিশ্চুপ। আমি জিজ্ঞেস করছি ছেলেটা কে? কথাটা বলে চেঁচিয়ে উঠল পারভিন বেগম। আয়ান। শুধুই আয়ান? থাকে কোথায়? বাড়ি কই? আমাদের এলাকার নয়, আমাদের গ্রামের রাফি ভাইয়ের বন্ধু। করিম ভাইয়ের ছেলে রাফি? প্রাপ্তি মাথা নাড়ল ওপর নিচে। ও তো মেডিকেলে পড়ে শুনেছি। তুই এই ছেলেটাকে কিভাবে চিনলি? রাফি ভাইয়ের সাথে আমাদের গ্রামে বেড়াতে এসেছে, সেখান থেকে। তোর সাথে কিভাবে যোগাযোগ হয়? শুধুই চিঠিতে? প্রাপ্তি আবারও মাথা নাড়ল। ঠিক আছে, আমি ছেলেটাকে তাহলে আসতে বলি। করিমকে বলবো ওর ছেলেকে ফোন দিতে এবং আমার সাথে কথা বলার জন্য। পারভিন বেগম নিজের কথা মতোই কাজ করলেন। কিন্তু রাফি জানিয়েছে সামনে পরীক্ষা, আর পরীক্ষা শেষ না করে আসা সম্ভব না। প্রাপ্তিরও সামনে এসএসসি পরীক্ষা। যেখানে মনোযোগ দিয়ে পড়ার কথা সেখানে কোনোভাবেই পড়ে দিন কাটাচ্ছে। সারাক্ষণ মাথায় চিন্তা থাকে কখন আয়ান আসবে। আয়ান আসলে মা কি করবে কে জানে। পরের দিন সকালবেলা স্কুলে যাবার পথে আয়ানকে দেখে দৌড়ে সামনে গিয়ে দাঁড়িয়ে করুণ চোখে তাকিয়ে আছে। আয়ান প্রাপ্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, চেহারাটার কি অবস্থা বানিয়েছ? আয়ান, মা তোমাকে পেলে ছাড়বে না। আমাদের সম্পর্কটা কি তাহলে আর কখনো থাকবে না? আমি পারবো না তোমাকে ছাড়তে। তুমি ছাড়া আমার এক মুহূর্তের জন্য বেঁচে থাকা মানে জীবন্ত লাশ বেঁচে থাকা। তুমি তো চিঠিতে বলেছিলে আমাকে ছাড়া তোমার এক পা সামনে এগোতেই অন্ধকার হয়ে যায়। তাহলে তখন কিভাবে থাকবে? প্রাপ্তি প্লিজ এইভাবে বলো না। শোনো, আমি এখানে এসেছি তোমার মা যেন না জানে। কাল সকালে তোমার সাথে আমার আবার দেখা হবে। তুমি রাফির কাজিনের কোচিংয়ে চলে যাও, আমি সেখানেই থাকবো। আয়ান প্রাপ্তিকে স্কুলের দিকে এগিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকালে প্রাপ্তি কোচিংয়ে আসতেই রাফি নিলয়কে দেখে একটু অবাক হলো। আয়ানের কথা জিজ্ঞেস করতেই রাফি বলল, তুমি বসো, আয়ান আসছে। কিছুক্ষণ পর আয়ানের সাথে একজন হুজুর নিয়ে আসলো। প্রাপ্তি আয়ানকে ইশারা করলো কে ইনি। আয়ান মুচকি হেসে, আজ তোমার বিয়ে, ইনি কাজী সাহেব। আমার বিয়ে মানে? তুমি না আমাকে সারা জীবনের জন্য চাও, তাই তোমার মায়ের কাছে যাওয়ার আগে আমি বিয়েটা করতে চাই। তাহলে তোমাকে আর হারানোর ভয় থাকবে না। প্রাপ্তি আয়ানের এক কথায় রাজি হয়ে গেল। কাজী সাহেব মেয়ের বয়স কম দেখে প্রথমে একটু নারাজ হলো, পরে বিয়েটা সম্পূর্ণ করলেন। আয়ান বিয়ে করে সেদিন ঢাকায় চলে গেল। প্রাপ্তিকে শুধু বলল, আমাকে আরেকটু সময় দাও। আজ তোমার মায়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার হয়নি, কারণ আমি চাইতে পারবো না তোমাকে ওনার কাছ থেকে। এইটুকু বলেই আয়ান ভাবনার জগৎ থেকে ফিরে এলো। সুমনা বিস্ময়কর চোখে তাকিয়ে, তোমরা স্বামী স্ত্রী? আয়ান মুচকি হেসে, সেজন্যই তো মা বিয়ের কথা বললেই আমার প্রাপ্তির কথা মনে হয়ে যেত। তারপর কি হলো ভাইয়া? প্রাপ্তির দিকে আয়ান তাকাতেই এইবার প্রাপ্তি বলতে লাগলো, এসএসসির পরীক্ষা শেষ আমার। পারভিন বেগম চাইছেন মেয়ের বিয়ে দিলেই প্রেমের ভূত মাথা থেকে নেমে যাবে, কিন্তু প্রাপ্তিকে রাজি করাতে পারছে না পারভিন বেগম। ছেলেপক্ষ দেখতে আসছে, তারা বসে আছে ড্রয়িং রুমে। তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে। পারভিন বেগম তাদের সামনে থেকে উঠে গিয়ে, কিরে, তুই এখনো রেডি হসনি? মা, তুমি কেন আমার সাথে এমন করছো?
আমি তো তোমাকে আগেই বলেছি আমি আয়নকে ভালোবাসি, তারপরও কেন এদেরকে নিয়ে এসে ঝামেলা করছো? প্রাপ্তি, তুই কিন্তু আমার সম্মান নিয়ে খেলা করছিস। ওদের সামনে আমাকে ছোট করার কোনো অধিকার আমি তোকে দেইনি। আজ আমার বাবা থাকলে এই দিন আমি কোনো দিন দেখতে হতো না। তুমি সারা জীবন টাকার অহংকার করে আমার বাবাকেও কোনো শান্তি দাওনি। নিজের বড়লোক বাবার অহংকার আমার বাবাকে তুমি মানুষই মনে করনি। আজ আমার বাবা আমার কাছে নেই, তার জন্য তুমিই দায়ী। কথাটা বলতেই পারভিন বেগম প্রাপ্তির গালে থাপ্পড় দিয়ে তোর ছোট লোক বাবাকে বস্তিতেই মানায়, আমার এই বাড়িতে নয়। প্রাপ্তি গালে হাত দিয়ে তুমি কি ভেবেছ ওদের সামনে আমাকে নিলে তোমার সম্মান বাড়বে? আমি যেভাবে আছি এইভাবেই যাব, আমার বড়লোক মায়ের সম্মান বাঁচাতে। প্রাপ্তির চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছে করছে, আমি আয়ানের স্ত্রী, আমার বিয়ে হয়ে গেছে, আমি আয়ান ছাড়া কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু সেই কথা হয়তো পারভিন বেগমের কান পর্যন্ত পৌঁছাবে না। পাত্রপক্ষের সামনে বসে আছে প্রাপ্তি, চুপচাপ বসে আছে সে। পাত্রের এক নজরেই প্রাপ্তিকে পছন্দ করে ফেলল। যাওয়ার সময় পারভিন বেগমকে বলে গেল মুরব্বীরা কাল এসে কথা বলে যাবে। প্রাপ্তি রুমে এসে সব কিছু ভাঙচুর করতে লাগলো। পারভিন বেগম দরজায় দাঁড়িয়ে। যতই পাগলামি ছাগলামি করো কোনো লাভ হবে না, বিয়ে তোকে করতেই হবে। প্রাপ্তি পিছনে ফিরে তাকিয়ে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে মায়ের ফোন থেকে আয়ানকে ফোন দিল সে। এই প্রথম আয়ানের সাথে ফোনে কথা বলবে সে। কালকের ঘটনা সব কিছুই বলে শেষ করে ফোন রাখতেই পেছনে ফিরে তাকিয়ে দেখে পারভিন বেগম দাঁড়িয়ে আছে। পারভিন বেগমকে দেখে এই বুকের ভেতর ধূপধাপ শব্দ করতে লাগলো। প্রাপ্তি ঢোক গিলে মা, ছেলেটাকে ফোন দে আবার। প্রাপ্তি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। পারভিন বেগম ধমক দিয়ে কি হলো, ফোন দে। প্রাপ্তি কাঁপা কাঁপা হাতে ফোন দিতেই ছো মেরে ফোন নিয়ে নিল পারভিন বেগম। প্রাপ্তি বলো, তখন কেটে দিয়েছিল কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তোমার রাক্ষসী মা হয়তো তোমাকে ধরে ফেলেছে। ওই ছেলে, আমি রাক্ষসী? তোর কত বড় সাহস আমাকে রাক্ষসী বলছিস? সরি, আসলে চুপ বেয়াদব কোথাকার। তুই কালকেই আমার সাথে দেখা করবি। তুই যদি দেখা না করিস মনে করবি সারা জীবন তোকে পস্তাতে হবে। আয়ানের কিচ্ছু করার নেই। পরের দিন আয়ান রাফিকে নিয়েই প্রাপ্তিদের বাড়ির সামনে দাঁড়ালো। প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। আয়ান আর রাফির দুজনের দুইটা ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। রাফি আয়ানের দিকে তাকিয়ে এভাবে আসাটা কি ঠিক হয়েছে? আমি কিছু জানি না রাফি, কিন্তু আমার মনে হয়েছে প্রাপ্তি খুব কষ্টে আছে। আমি না আসলে হয়তো ও আরও কষ্ট পাবে। কিন্তু আয়ান, এমন একটা সময় প্রাপ্তিকে তো এখান থেকে নিয়েও যেতে পারবি না। উনি যদি বলে সারা জীবন তোকে প্রাপ্তিকে ছাড়তে হবে, তখন? না রাফি, আমি তাহলে শেষ হয়ে যাব। আমি কি মনে করে জানিস, আমি পরীক্ষায় বা কোনো কিছু একবার মিস্টেক হয়ে গেলে আমি সেটা আবার দিতে পারবো, কিন্তু প্রাপ্তিকে হারালে সেটা আমি আর পারবো না। প্রাপ্তির মন যেন বলছে আয়ান তার আশেপাশেই আছে। তার মন অস্থির হয়ে উঠেছে। খাট থেকে নেমে পাগলের মতো করে দৌড়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে সে। সকাল থেকে তার উপর কম ঝড় যায়নি। পারভিন বেগম অনেক মেরেছেও তাকে। ড্রয়িং রুমে গিয়ে দেখে পারভিন বেগম বসে আছে, পেপারে চোখ বুলাচ্ছেন। প্রাপ্তিকে হকচকিয়ে আসতে দেখে সকালে কথা মনে আছে তো? প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে নিজের রুমের কাছাকাছি যেতেই আয়ানের গলায় সালামের শব্দ শুনতে পেল। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলতে, আয়ান আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু কি করে যাব? নিজের বাবার কসম খেয়ে কিভাবে যাব? পারভিন বেগম ভালো করে জানতেন আয়ান আসবে, তাই আয়ান আসলে যেন প্রাপ্তি আয়ানের সামনে না যায় সেজন্য তিনি প্রাপ্তির বাবার কসম দিয়ে বসেন। প্রাপ্তির মন ছটফট করছে। বাহিরে বৃষ্টি, বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে সেভাবে তার মনের ভিতরে একই অবস্থা হচ্ছে। পারভিন বেগম আয়ানকে দেখে, কে তুমি? এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়লে? আমি আয়ান, ও রাফি। ও
তাহলে তুমি করিম ভাইয়ের ছেলে রাফি? বসো বসো। দুজনেই চুপচাপ হয়ে বসল। পারভিন বেগম কোনো ভনিতা না করেই সোজা সাপটাই বললেন, কি করো তুমি? আমাকে বললেন? রাফির সম্পর্কে আমি সব জানি, তার মানে তোমাকেই বলছি। আয়ান নিচের দিকে তাকিয়ে, মেডিকেলে পড়ি। বাবা কি করে? আমার বাবা নেই, মা আছে। আর এই দুনিয়াতে মাই আমার সব। ওর ফ্যামিলি চলে কিভাবে? তোমার পড়ার খরচ, সংসার? জি, আমার মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সেটা দিয়ে আমাদের সংসার চলে। আর পরের খরচ বলতে আমার এক কাকা আছেন, উনি চালায়। এইভাবে কতদিন চালাবে? আয়ান চুপ করে আছে। অপমান বোধ করলেও চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। পারভিন বেগম আবার বললেন, আমার মেয়েকে বিয়ে করলে তাকে কিভাবে চালাবে? অন্যের টাকায়? ভিক্ষা করে? আন্টি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আজ হয়তো আপনার টাকা আছে, কিন্তু একদিন নাও থাকতে পারে। আজ হয়তো আমার নেই, কিন্তু সেদিন হয়তো আমার টাকার অভাব থাকবে না। ছোট লোকেরা বড় বড় কথা ভালোই বলতে পারে। তোমার সাহস কি করে হয় তোমার মতো ফকিরের বাচ্চা আমার মেয়ের দিকে হাত বাড়ানোর? তোর যদি আমার টাকার এতই লোভ হয়ে থাকে আমাকে বলতে পারতি। তোদের মতো ছোট লোকদের কিছু দিলে আমার কম পড়তো না। আন্টি, এসব বাংলা ছবির ডায়লগ হিসেবে মানে, কিন্তু বাস্তব জীবনে এসব মানে না। আমি এখানে শুটিং করতে আসিনি আপনার ডায়লগগুলো শুনবো। আপনি কি বলতে চান সোজাসুজি বলেন। তুমি আমার মেয়ের কাছ থেকে সরে যাও। আমার মেয়ে তোমাকে চায় না। আমার মেয়ে নিজেই আমাকে বলেছে তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছো। আন্টি, আমি আপনার কথা বিশ্বাস করি না। প্রাপ্তি এই কথা কখনো বলবে না। তুমি বিশ্বাস করো আর না করো এতে আমার কিছু যায় আসে না, তবে এটাই সত্যি। ও নিজেই আমাকে বলেছে ও তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। রাফি এতক্ষণ চুপ করেই ছিল, কিন্তু আর পারল না। চাচি, একটা কথা বলি। আপনি যেহেতু আমাদের গ্রামের এবং বাবাও আপনাকে চেনেন, সেই জায়গায় আমার আপনার পক্ষেই কথা বলা উচিত, কিন্তু আমি সেটা না পেরেই বলছি। এক হাতে কি তালি বাজে? বাজে না। আপনার মেয়ে যদি সাড়া না দিত তাহলে আয়ান কি পারতো আপনার মেয়েকে পটাতে? অন্য জেলা থেকে আসা একটা ছেলে আপনার মেয়ের টাকা দেখে প্রেম করবে, এটা আপনার ধারণা কিভাবে হলো? ও কি ভবিষ্যৎ দেখতে পায়? স্বপ্নে দেখে কোন জেলায় আপনার মেয়ে আছে, সেখানে গিয়ে আপনার মেয়ের সাথে প্রেম করে আপনার টাকার আত্মসাৎ করবে? আয়ান রাফিকে থামতে বলছে, কিন্তু উল্টো রাফি হাত উঠিয়ে আয়ানকে থামিয়ে, আপনাদের মতো লোককে আল্লাহ টাকা দেয় কেন জানেন? পরীক্ষা করার জন্য। আপনি যে টাকার অহংকারে ওকে এভাবে অপমান করছেন, ঠিক একদিন আসবে ওর কাছে আপনাকে ছুটে যেতে হবে, কারণ আল্লাহ আপনার একার নয়। একদিন না একদিন আপনাকে মাসুল দিতে হবে, হয়তো অন্য কোনো উপায়। পারভিন বেগম রাফির কথাগুলো হজম হলো না, ঝাঁঝালো গলায় বলল, তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান করার? আরে চুপ করেন তো। আপনার মেয়ে কি ধোয়া তুলসী পাতা? ডাকুন তো আপনার মেয়েকে। আপনার মেয়ে যে বললো আয়ান ওকে ভুলিয়ে ভালিয়ে এসব করেছে, আমি ওকে থাপড়িয়ে জিজ্ঞাসা করবো ভুলানো কি জিনিস। প্রাপ্তি দরজার আড়ালে থেকে সব কথাই শুনছে। কান্নায় তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু সামনে যাওয়ার সাহস নেই তার। আজ আমি সব ভাগ্যের উপর নয়, তোমার হাতে ছেড়ে দিলাম মা। যত পারো আয়নের কাছে আমাকে খারাপ বানাও, তাতে যদি তোমার জ্বালা মেটে। রাফিকে থামিয়ে আয়ান বলল, প্রাপ্তিকে ডাকুন। আমি শুধু ওকে একটা কথা জিজ্ঞেস করে এখান থেকে চলে যাব, আর কোনোদিন আসবো না কোনো অধিকার নিয়ে। ও এইখানে আসবে না। তোমার মতো ছোট লোকের বাচ্চার সাথে সে দেখা করবে না। ও নিজেই আমাকে বলেছে। আমি আজ ভালোই ভালোই বলে দিচ্ছি, আর কখনো ওর সাথে যোগাযোগ করবে না। যোগাযোগ করবে না মানে? তারা দুজন দুজনকে ভালোবাসে এবং এমনকি তারা আয়ান রাফিকে থামিয়ে দিল। পারভিন বেগম রাফিকে উদ্দেশ্য করে বলল, তোমার সাথে আমি কথা বলছি না। তোমার বাবাকে বলে তোমার ব্যবস্থা করব। তারপর আয়ানের দিকে ফিরে, আমার মেয়ের বিয়ের সামনের মাসে। আমি চাই না তোমাদের জন্য আমার মেয়ের বিয়েতে কোনো ঝামেলা হোক। বিয়ে মানে? কার হুকুমে আপনি ওকে বিয়ে দিচ্ছেন? তোমার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্যগত নয়। আমার মেয়ে যেখানে রাজি হয়েছে সেখানে আমি বাহিরে মানুষের কথা শুনতে রাজি না। প্রাপ্তি রাজি? আয়ান বেশ অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো, কিভাবে করতে পারলে প্রাপ্তি তুমি আমার সাথে এটা? আয়ানের চোখজোড়া প্রাপ্তিকে খুঁজতে খুবই ব্যস্ত। পারভিন বেগম এইবার গম্ভীর হয়ে বললেন,
আশা করি আমার কথাগুলো তোমার মাথায় ঢুকেছে। এখন আসতে পারো। আয়ান আর কিছুই বলল না। এই মহিলাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আমি যে প্রাপ্তির সাথে দেখা করতে চাই। প্রাপ্তি সেখান থেকে সরে গেল। আয়ান এই দিক সেই দিক তাকিয়ে প্রাপ্তিকে খুঁজছে। প্রাপ্তি দরজার পেছনে লুকিয়ে দেখছে। আয়ান তো চলে যাচ্ছে না, যার সময় যে আত্মাকেও নিয়ে যাচ্ছে। বাইরের বৃষ্টিতে আয়ান ভিজে ভিজে ধীরে ধীরে হাঁটছে আর পিছনে ফিরে বারবার তাকাচ্ছে। প্রাপ্তি দৌড়ে বারান্দায় চলে গেল। এটাই কি আয়ানের সাথে আমার শেষ দেখা? আয়ানও একই কথা ভাবছে। প্রাপ্তি, তোমাকে কি আমার আর দেখা হলো না? আয়ান হাঁটতে পারছে না, পুরোটা শরীর যেন থরথর করে কাঁপছে। রাফি কোনো রকম আয়ানকে বাড়িতে নিয়ে গেল। আয়ানের প্রচণ্ড জ্বর। জ্বরের ঘরে আবোল তাবোল বকে যাচ্ছে। বেশিরভাগ এক কথায় বারবার বলছে, প্রাপ্তি, আমাকে ছেড়ে যেও না। প্রাপ্তি, তুমি ছাড়া আমার পুরোটা জীবন অন্ধকার। রাফির মা আর রাফি সারাটা রাত আয়ানের পাশেই বসেছিল। এদিকে প্রাপ্তির এখনও জ্ঞান ফিরে আসেনি। শরীরও জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তার এসে দেখে হসপিটালে নিয়ে যেতে বলেছে, কিন্তু পারভিন বেগম বললেন, বাঁচলে বাড়িতে, মরলেও বাড়িতে। কাজের মেয়ে শিখা বসে আছে প্রাপ্তির পাশে। রাফির মা আয়ানকে ওষুধ খাইয়ে দিয়ে রাফিকে বলল, কাল ওর মাকে খবর দিয়ে আসতে বলবি। ছেলেটার কষ্ট আমার আর সহ্য হয় না। মেয়েটাকে কতটা ভালোবাসলে একটা ছেলে এতটা উন্মাদ হতে পারে। পরের দিন দুপুরের আগেই আয়ানের মা এলো। আয়ানের গায়ে জ্বর রাতের থেকে একটু কমেছে। আয়ানের মা সব শুনে নিজেই রাফির মাকে নিয়ে পারভিন বেগমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। পথের মধ্যেই দেখা হয়ে গেল তাদের। পারভিন বেগম মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছে। রাফির মায় গাড়ি দেখে চিনতে পেরে দাঁড় করালেন। নীলিমা বেগম সালাম দিয়ে, আমি আয়ানের মা, আপনি যদি আমাকে একটু সময় দিন খুব উপকৃত হতো। পারভিন বেগম হাত উঠিয়ে নীলিমা বেগমকে চুপ করতে বললেন। তারপর বললেন, আপনি একজন মা, মা হয়ে লজ্জা করে না ছেলের হয়ে ওকালতি করতে আসছেন? একটা কথা আপনাকে বলে রাখি, আমি মেয়েকে কেটে টুকরো টুকরো করে কুকুর বিড়ালকে খাওয়াবো, তবুও আপনাদের মতো ছোট লোকের বাচ্চার কাছে দিব না। আয়ানের মা হাত জোর করে কিছু বলতে যাবে, তখন পারভিন বেগম ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই তিনি পড়ে যান। পারভিন বেগম চলে গেলেন, কিন্তু পেছনে ফিরে একবার তাকালেন না। আয়ানের মা ধাক্কাটা ঠিক সামলাতে পারলেন না। রাস্তার মাঝে পড়ে যেতেই হঠাৎই একটা ট্রাক এসে দুটো পায়ে পিষে দিয়ে গেল। 6 মাস পর হঠাৎই আয়ানের ফোন। ক্লাসে ছিল বলে রিসিভ করতে পারেনি সে। ক্লাস শেষ করে আয়ানই ফোন দিল। অপর পাশে নীরবতা দেখে আয়ানের বুঝতে বাকি নেই প্রাপ্তি। ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দটা আরও গাঢ় হতে লাগলো। আয়ান নীরবতা ভেঙে বলল, কেমন আছো? কি করে বুঝলে আমি? জানি না, ভালো আছো? অনেক ভালো। তোমার হাজব্যান্ড কি তোমায় আমার থেকে বেশি ভালোবাসে? প্রাপ্তি কাদার শব্দ আরও বেড়ে গিয়ে অনেক অনেক। তোমার মা সেদিন আমার জীবনকে এইভাবে শেষ না করলে পারত। তোমার মায়ের ক্ষতি তো আমি করেছিলাম, তোমাকে পাগলের মতো ভালোবেসে। কিন্তু আমার মা তো কিছু করেনি। তাহলে কোন পাপের শাস্তি আমার মাকে দিয়েছে তোমার মা? কি হয়েছে এইভাবে বলছো কেন? আয়ান তখন সব বলতেই প্রাপ্তি ফোন কেটে দিল। কোন মুখ নিয়ে কথা বলবে সে? প্রাপ্তি নিজে কান্না করছে যে কান্নার কোনো রং নেই, আকার নেই, কাউকে বলার কোনো ভাষাও নেই। সেই দিনই পারভিন বেগমের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে তার গরিব বাবার কাছে। 2 বছর না কাটাতেই বাবাও তাকে রেখে চলে গেলেন না ফেরার দেশে। তারপর রুবিনা বেগমই তাকে নিয়ে যান নিজের কাছে। ছেলে মেয়েদের মতোই ভালোবাসে তাকে। পরিবেশটা যেন থমকে আছে। সকালে সূর্যের আলোটা বেশ চকচক করছে চারিদিক। লাল হলুদ আভা হসপিটালের জানালা দিয়ে দেওয়ালে লেপ্টে আছে। প্রাপ্তির সাথে এই সকালটা দেখবে আয়ান কখনোই ভাবেনি। সুমনা সব শুনে চুপচাপ হয়ে আছে। আয়ান প্রাপ্তির চোখের পানি মুছে দিয়ে, সরি। প্রাপ্তি আয়ানের চোখের দিকে তাকিয়ে,
কেন? এত কিছুর জন্য। আমি তোমার কোনো খবর নেইনি, তাই তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করেছ, আর আমি ভেবেছিলাম তুমি সুখে সংসার করছো। প্লিজ প্রাপ্তি, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার সাহেব, এটা হসপিটাল। আপনার রুগীরা এসব দেখলে কিভাবে বলুন তো? প্রাপ্তির কথা শুনে আয়ান, রাফি সবাই হেসে দিয়ে সুমনা, তুমি রাফির সাথে বাসায় যাও। আমি প্রাপ্তির মাকে একবার দেখে বাসায় চলে যাচ্ছি। স্যার, উনি তো এখন আপনাকে দেখেই চিনে যাবে। ভুল ভাবছো সুমনা, সেদিনের আয়ান আজকের আয়ান অনেক চেঞ্জ। কথাটা বলে আয়ান পারভিন বেগমের কেবিনে গিয়ে রুবিনা বেগমকে দেখে মুচকি হাসলেন। রুবিনা বেগম আয়ানকে দেখে, আপনি অপারেশন করিয়েছেন? আয়ান ফাইলগুলো দেখে, মেনু, আমি বাসায় যাচ্ছি, তুমি তো আছোই। আয়ান চলে যেতেই রুবিনা বেগমের উত্তরটা বিনু দিয়ে দিল। পারভিন বেগমের ঘুম ভেঙেছে, সবার সাথে টুকটাক কথা বলছেন। রুবিনাকে বললেন, ডাক্তার এসেছিল নাকি রুবিনা? আপা, এক্ষুনি তো গেল। ওনার সাথে আমার এখনো দেখা হয়নি, কিন্তু শুনেছি আমার নাকি খেয়াল রাখার জন্য নিজেই এই সিস্টারকে রেখেছেন। এরকম ডাক্তার প্রথম দেখলাম। রুগীদের সেবা এত মন প্রাণ দিয়ে করে যায়। আয়ান বাড়ি যাওয়ার সময় প্রাপ্তিকে যেতে বলল, কিন্তু সে গেল না। রুবিনা বেগমের সাথেই বাড়ি গেলেন। আরিয়া আয়ানকে দেখেই, বাবাই, তুমি মাকে নিয়ে চলে গেলে আর এখন ফিরে এলে, তুমি এখন আর আমাকে ভালোবাসো না বাবাই। আয়ান আরিয়াকে কোলে নিয়ে, ছি মা, এসব বলে না। ঠিক আছে, আজ যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো হসপিটাল। অনেক ঘুরে ফিরে বাইরে খেয়ে তারপর বাসায় আসবো, কেমন? কথাটা শুনেই আরিয়া খুশি হয়ে, কথাটা তাহলে দাদিকে জানিয়ে আসি। যাও, বাবা ফ্রেশ হয়ে আসে, আর শিরণকে বলো তোমাকে রেডি করে দিতে। দুপুরের আগে আয়ান আরিয়াকে নিয়ে বের হলো। আরিয়াকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করছে আয়ান। আরিয়ার বকবকানি যেন থামছেই না। আচ্ছা বাবাই, মা তোমাকে ছাড়া, আমাকে ছাড়া কোথায় থাকে বলো তো? তোমার মা তোমার মায়ের বাড়িতে থাকে। আমাদের সাথে থাকে না কেন? তুমি মাকে রাগ ভাঙিয়ে নিয়ে আসো বাবা, আমরা সবাই একসাথে থাকবো। ওকে মামনি, তুমি চুপ করে বসো। আজকে আমরা তোমার মাকে বুঝে আসে সবাই নিয়ে আসবো। এবার ঠিক আছে। কিছুটা এগিয়ে যেতেই কেউ একজন গাড়ি থামানোর জন্য ইশারা করলো। আয়ান একটু সামনেই গাড়ি থামালো। মেয়েটা দৌড়ে আয়ানের গাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ইশারা করলো দরজা খুলতে। আয়ান মেয়েটাকে দেখে যেন হতভম্ব হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মেয়েটা ঢোক গিলে বলল, আয়ান, তুই আমাকে চিনতে পারছিস না? আমি নয়না। আয়ান মনে মনে বলল, সেজন্যই তোকে না চেনার চেষ্টা করছে। আসলে আসলে আপনি কোন নয়না আমি সত্যি চিনি না। কথাটা বলে আয়ান গাড়িতে উঠতে যাবে, তখনই নয়না হাত ধরে, আয়ান, আমি জানি তুই আমাকে চিনতে পেরেছিস, কিন্তু না চেনার ভান করে এড়িয়ে যাচ্ছিস। তো আয়ান, আমি এত বছর পরে এসেছি আর তুই আমার সাথে এমন করছিস। দেখো নয়না, আমার হাতে সময় নেই, আমার হসপিটাল যেতে হবে। তুই শুধু শুধু বাবাই আসো না, আমরা মাকে আনতে যাব তো। দেরি হলে মায়ের কিন্তু রাগ আরও বেড়ে যাবে। প্লিজ আসো বাবাই। কথাটা শুনে নয়না ভ্রু কুঁচকে আয়ানকে সরিয়ে আরিয়ার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ। আয়ান, ও আমার। নয়না আর কিছু বলতে পারল না। আয়ান এর আগেই বলে ফেলল, আমার আর প্রাপ্তির মেয়ে আরিয়া। আরিয়া, আন্টিকে সালাম দাও। কথাটা নয়নার হজম হলো না। নয়না কিছু আরও বলার আগেই প্লিজ শর। কথাটা বলেই নয়নাকে সরিয়ে দিয়ে আয়ান তড়িৎভাবে গাড়ি নিয়ে চলে গেল। নয়না সে জায়গায় দাঁড়িয়ে আছে, পুরোটা শরীর যেন হ্যাং হয়ে গেছে। আয়ান হসপিটাল এসে আরিয়াকে নিজের চেম্বারে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও ধপাস করে বসে পড়ল। সে যেন ঘোরের ভিতর ছিল এতক্ষণ। কিভাবে যে গাড়িটা চালিয়ে এসেছে শুধু সেই জানে। কিছু কিছু মানুষ জীবনে এলে জীবনকে এক ঝটকায় পাল্টে ফেলে। কপালে হাত দিয়ে হেলান দিয়ে বসে আছে আয়ান। আরিয়া স্তব্ধ হয়ে বসে আছে আর আয়ানের দিকে তাকিয়ে দেখছে। মিনু এসে,
স্যার আপনি কখন এলেন? আয়ান স্থির হয়ে আছে আগের মতোই। কেন জানি বাইরের কোনো আওয়াজ তার কানকে স্পর্শ করছে না, শুধু নয়নার একটা কথায় কানে বারবার স্পন্দিত হচ্ছে, ও আমার। নয়না কি বোঝাতে চেয়েছে? নয়না কি বুঝে ফেলেছে? আরিয়া? না না, আমি এসব কি ভাবছি? আরে শুধু আমার আর প্রাপ্তির মেয়ে। প্রাপ্তি আমার জীবনে ফিরে এসছে। আমি চাই না প্রাপ্তিকে আবার হারিয়ে ফেলি। মিনু আর কিছুই বলল না। আরিয়ার দিকে মুচকি এসে হাত বাড়িয়ে দিতেই আরিয়া চেয়ার থেকে নেমে মিনুর কোলে আসলো। মিনু চোখ দিয়ে ইশারা করলো বাহিরে যেতে। আরিয়াও রাজি হয়ে গেল। বাবার মন খারাপ হয়েছে, কিছুক্ষণ একা থাকলে ঠিক আগের মতো হয়ে যাবে, এইটা আরিয়া ভালো করেই বোঝে। মিনুর হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে আরিয়া। মিনু বাড়িতে যাবে ভেবেছিল, কিন্তু আরিয়াকে এইভাবে রেখে যাওয়াটা ঠিক হবে না। এর চেয়ে বরং রোগীদের ওষুধগুলো দিয়ে আসি। মিনু এক এক করে সবাইকে ওষুধ দিয়ে পারভিন বেগমের কেবিনে গেল। কেমন লাগছে ম্যাডাম? পারভিন বেগম মাথা নাড়িয়ে, এই তো মা, চলে আসছে। হঠাৎ মিনুর পেছনে নজর পড়তেই পারভিন বেগম খেয়াল করলেন নীল ফ্রকে নীল জুতা, চুলগুলো সিল্কের মতো। চুলগুলো ছেড়ে দিয়ে একটা বাচ্চা মেয়ে উঁকি দিচ্ছে। মিনুর পেছনের থেকে কাত হয়ে পারভিন বেগমের দিকে তাকাচ্ছে বারবার আরিয়া। পারভিন বেগম মিষ্টি একটা হাসি দিয়ে, মিনু, এটা কি তোমার মেয়ে? না ম্যাডাম, আয়ন স্যারের মেয়ে। স্যারের মন খারাপ, তাই আমি ওকে আমার সাথে নিয়ে এসেছি। আয়ান নামটা তার আগের ভালো করেই চেনা। দীর্ঘশ্বাস ফেলে, বাচ্চাটা পরীর মতো, অনেক মিষ্টি দেখতে। মিনু ইঞ্জেকশন ঠিক করতে করতে কথাগুলো শুনলেন। কই আপনার ওই হাত দিন, স্যার আসছে, আমাকে বাড়ি যেতে হবে। আপনার জন্য তো স্যার আমাকে বাড়িতেও যেতে দিচ্ছে না, কিন্তু আজ না গিয়ে উপায় নেই। আমার ছেলেটা হোস্টেল থেকে আসছে 4 মাস পর। ইঞ্জেকশন দিয়ে শেষ করে মিনু আরিয়ার হাত ধরে চলে গেল। পারভিন বেগম অসহায়ের মতো তাকিয়ে আছে। নিজের মেয়েটার কথা মনে পড়তেই চোখ দুটো ভিজে গেল। আমার এমন অবস্থা, তবুও মেয়েটা আমায় একবারও দেখতে এলো না। বাবার মতো পুরোই বেইমান। সে আমার রাগে একটা কথায় বাড়ি ছেড়েছিল, কিন্তু আমার মন থেকে যে বলিনি সেটা একবারও খেয়াল করলো না। মেয়েটাও বাবার মতো রাগ করে বলেছি যোগাযোগ না করতে, সত্যিই আর করেনি। প্রাপ্তি, তুই তোর মাকে এইভাবে ভুলে গেলি? একটা বারও ভাবলি না কত কষ্ট করে তোকে জন্ম দিয়েছি, ভালোবাসা দিয়ে বড় করেছি, আর তুই এখন একটা বারও আমাকে দেখতে আসলি না? আয়ান হঠাৎ খেয়াল করলো আরিয়া নেই। তড়িঘড়ি করে উঠে গিয়ে রিয়ানকে ডাকলো। রিয়ান, আরিয়া কোথায়? স্যার, মিনুর সাথে 3 তলায় গেছে। তুই নিজে দেখেছিস? আমি বাইরে ছিলাম। জাহেদ বলল স্যারের মেয়ে হয়েছে, মিনুর সাথে উপরে গেছে। আমি আপনাকে ডাকতে গেছি, কিন্তু আপনি অন্যমনস্ক ছিলেন বলে আর ডাকিনি। আয়ানের মন বুঝ মানল না, নিজেই চলে গেলেন 3 তলায়। মিনু পারভিন বেগমের রুম থেকে একটু হেঁটে আসতেই মনে পড়ল ফোনটা সে রেখে এসেছে। আরিয়াকে নিয়ে আবার ফোন আনতে গিয়ে দেখে পারভিন বেগম নিজের চোখের পানি মুছছেন। ম্যাডাম কোনো সমস্যা? পারভিন বেগম নিজেকে সামলিয়ে, না, তুমি আবার ফিরে এলে? কথাটা শেষ করতেই আয়ান তড়িৎভাবে রুমে ঢুকেই আরিয়াকে কোলে নিয়ে জড়িয়ে ধরল। আয়ানের মনে হয়েছিল আরিয়া তার জীবন থেকে হারিয়ে গেছে। এক মুহূর্তের জন্য না দেখতে পেয়ে তার দম বন্ধ হয়ে আসছিল। পারভিন বেগম আয়ানের দিক থেকে চোখের পলক সরাচ্ছেন না, তাকিয়ে আছে কপালটাকে ভাঁজ করে। পারভিন বেগমের চিনতে একটু অসুবিধা হয়নি আয়ানকে, কিন্তু আয়ানের সেদিকে খেয়াল নেই। নিজের মেয়েকে পেয়ে যেন সব ভুলে গেছে। পারভিন বেগম এখনও তাকিয়ে আছে। সেদিনের আয়ান? তার মানে এই আয়ানেই আমাকে অপারেশন করেছে? আমার এত যত্ন নিচ্ছে আমাকে জেনে শুনে? রিয়ান দৌড়ে এসে মিনুকে ধমকিয়ে বলল, তুমি আরিয়ানকে নিয়ে আসছো, স্যারকে বলে আনবে না? আমি স্যারকে ডেকেছি, কিন্তু ওকে মিনু, নো প্রবলেম। আসলে আমি একটু ডিপ্রেশনে ছিলাম। আরিয়াকে কোল থেকে নামাতেই পারভিন বেগমের দিকে চোখ পড়তে দেখে
পারভিন বেগম তাকিয়ে আছে তার দিকে, সেদিকে গুরুত্ব না দিয়ে। মিনু ইঞ্জেকশন দিয়েছে তো? জি স্যার। আপনার কেমন লাগছে? পারভিন বেগমের মুখ দিয়ে কোনো কথাই বের হয়ে আসছে না। বারবার সেই দিন রাফির কথাগুলো মনে পড়তে লাগলো। আজ তাই সত্যিই হলো। আয়ান পারভিন বেগমকে অস্বস্তিতে পড়বে দেখে, আমি ডাক্তার, আপনি রোগী, এখানের চেয়ে বেশি কিছু না। আয়ান কথাটা বলে আরিয়ার হাত ধরে পা বাড়াতেই পারভিন বেগম পেছন থেকে ডেকে পড়ল, বাবা, আমার কথাটা একটু শুনবে? আয়ান থমকে দাঁড়ালো, পেছনে ফিরে এগিয়ে গিয়ে, জি বলুন। সেদিনের জন্য আমি ক্ষমা চাচ্ছি বাবা। হয়তো সেই শাস্তি আল্লাহ আমাকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। আমার মেয়েটাও আমার কাছে নেই, তোমার অপেক্ষায় সে বিয়েটাও করেনি। তবে আমি এটা দেখে খুব খুশি হয়েছি, তুমি বিয়ে শাদী করেছো, বড় ডাক্তার হয়েছো। অবশ্য কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। মাঝখানে আমি নিজে মেয়ের ভালো করতে গিয়ে মেয়েটার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। কথাটা বলেই পারভিন বেগম কান্নায় ভেঙে পড়লেন। দেখুন, এটা হসপিটাল, জীবন নিয়ে হিসেব নিকেশ করার জায়গা নয়। আপনি সুস্থ হয়ে উঠুন, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। আরিয়াকে নিয়ে আয়ান হসপিটালে নিচে এসে প্রাপ্তিকে ফোন দিল। কাল অনেক কষ্টে নাম্বারটা নিয়েছে আয়ান, কিন্তু একবারও ফোন দেওয়া হয়নি সকাল থেকে। প্রাপ্তিকে বলে দিয়েছে আরিয়ার বায়না তার মায়ের সাথে সে রেস্টুরেন্টে খাবে। আরিয়ার কথা শুনলে প্রাপ্তি আর না করবে না, এইটা আয়ান ভালো করেই জানে। প্রাপ্তি আর না করল না, ঠিক সময় আয়ানের বলে দেওয়া রেস্টুরেন্টে চলে আসলো। নয়না বসে আছে আয়ানের ড্রয়িং রুমে। এত সকালে কোনো রোগী তো আসার কথা নয়। শিরিন এসে একবার ডেকে গেছে আয়ানকে। আয়ান উঠে ফ্রেশ হয়ে তোয়ালেটা ঘাড়ের ওপর ফেলে নিচে নামতে নামতে শিরিনকে চা দিতে বলল। নিচে এসে নয়নাকে বসে থাকতে দেখে আয়ান থমকে গেল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে নয়নাকে বিস্মিত হয়ে দেখছে। নয়না আয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে, আমার বাচ্চা কোথায় আয়ান? আয়ান নিশ্চুপ, গলা থেকে কোনো কথাই বের হয়ে আসছে না। নয়না আবার জিজ্ঞেস করলো, আয়ান আমার বাচ্চা কোথায়? কথাটা করুণ গলায় বলল নয়না। আয়ান, সেদিন কি এইটা কথা ছিল তোর সাথে আমার? নয়না, তুই আমার বাড়ি চললে কি করে? একজন বিখ্যাত ডাক্তারের বাড়ি চেনা কি কঠিন কাজ? যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। নয়না, আমরা এইভাবে কথা না বলে বাইরে একদিন দেখা করি। বাড়িতে বসে এসব কথা বলা ঠিক না। না আয়ান, যা হবে এই বাড়িতে হবে। তোর মা কোথায়? ওনাকে ডাক, আমি ওনার সাথে কথা বলবো। আয়ান নয়নার হাত ধরে টেনে সোফায় বসিয়ে, প্লিজ তুই শান্ত হ। নয়না কিছু বলে না, সাপের মতো ফসফস করছে। শিরিন চা দিয়ে চলে গেল। আয়ান আর নয়নার ব্যাপারটা শিরিনের চোখ এড়িয়ে যায়নি, কিন্তু শিরিনের মনে একটাই ভাবনা, যা হয়ে যাক না কেন আয়ান কোনো খারাপ কাজ করতে পারে না। আয়ান নয়নাকে বসিয়ে শিরিনকে বলল নাস্তা দিতে, নিজে আরিয়ার কাছে গেল। নয়না সেখানেই বসে আছে। আরিয়ার মাথার পাশে বসে কপালে চুমু দিতেই আরিয়া চোখ খুলল। আরিয়া যেন এতক্ষণ এই অপেক্ষায় ছিল। শুভ সকাল বাবাই। আরিয়া উঠে আয়ানের গলা জড়িয়ে ধরে। বাবাই, আজ তুমি হসপিটালে যাওনি? না মা, চলো ফ্রেশ হবে। নিচে তোমার আন্টি এসেছে তোমাকে দেখতে। আরিয়াকে ফ্রেশ করিয়ে আয়ান করে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই আরিয়া বলল, বাবাই, কাল মা তো আমাদের সাথে আসলো না, কিন্তু আজ তো মাকে নিয়ে আসতে পারো। বাবাই, মাকে আজ আনবে তো? আয়ান নয়নার সামনে আরিয়াকে দাঁড় করিয়েছে। আরিয়া নয়নাকে দেখে, বাবাই, কালকের আন্টিটা তাই না? আয়ান অনিচ্ছুকভাবে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। নয়না দৌড়ে এসে আরিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। আস্তে করে আরিয়ার গালে হাত দিয়ে চোখের পানিগুলোকে মুছে। তোমার নাম কি মা? আয়ান অন্যদিকে ফিরে আছে, তার বুকের ভেতর ধূপধাপ শব্দ করছে। হারানোর ভয় এতটা জ্বালা সে তো আগে থেকেই জানে। আরিয়া তোমার নাম? ও হ্যাঁ, বাবাই কল তো তোমায় নয়না বলে ডেকেছে।
আরিয়ার কথা শুনে নয়না মিষ্টি হেসে, তোমার বাবাই তোমাকে অনেক আদর করে তাই না? আরিয়া খিলখিল করে হাসি দিয়ে, আমার বাবাই বেস্ট বাবাই, জানো আমার মাও অনেক বেস্ট, কিন্তু বাবার সাথে রাগ করেছে বলে এখন আসে না। আচ্ছা আরিয়া, আমাকে তোমার ভালো লাগেনি? হ্যাঁ লেগেছে, কিন্তু মায়ের মতো না। মা যেই দিন প্রথম আমাদের বাড়িতে এসেছিল সেই দিন থেকেই। আয়ান আরিয়াকে চুপ করিয়ে দিয়ে, শিরিন, ওকে নিয়ে যাও। আরিয়া, যাও, শিরিনের সাথে যাও। বাবা এসে নাস্তা খেয়ে দিব। নয়না বসা থেকে উঠে দাঁড়িয়ে, থ্যাঙ্কস আয়ান, আমার মেয়েটাকে এতটা ভালো রাখার জন্য। কথাটা শুনে আয়ান নয়নার দিকে তাকালো অবাক হয়ে। আমি এখানে আমার মেয়েটাকে নিতে আসিনি আয়ান, শুধু এসেছি এক নজর ভালো করে দেখে একটু আদর করেই চলে যাব। প্রাপ্তি আজ সকালবেলা উঠেই রুবিনা বেগমকে বলে আরিয়ার সাথে সময় কাটাতে আসছে। কাল রাতে সে রুবিনা বেগমকে আয়ানের ব্যাপারে সব ঘটনা খুলে বললেন। রুবিনা বেগম ঘটনা আগে থেকে জানলেও কিন্তু সেই আয়ান এইটা ভাবতে পারেনি। একটা রিক্সা নিয়ে প্রাপ্তি আয়ানের বাড়িতে আসলো। দারোয়ান চাচা এখন প্রাপ্তিকে দেখলেই হাসি মুখে কথা বলে। আজও ব্যতিক্রম হলো না। মা, আজকে আপনি সকাল সকাল কোনো সমস্যা হয়েছে? না চাচা, আরিয়ার সাথে সময় কাটাতে আসছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা। আচ্ছা মা, যাও ভেতরে যাও মা, ভেতরে যাও। নয়নার কথা শুনে আয়ান করুণ সুরে বলল, নয়না প্লিজ, মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিস না। আরে পাগল, আমি তোকে নিতে আসিনি, আমি তোকে কৃতজ্ঞতা জানাতে আসছি। তুই আমার মেয়েটাকে এতটা ভালো রেখেছিস, আমি কোনোদিন এই দাবি নিয়ে আসব না। আমি কাল চলে যাচ্ছি দেশের বাহিরে। আমার স্বামী আরিয়ার কথা শুনে কিছুদিন আগে আমাকে দেশে নিয়ে এসেছে, কিন্তু আমার আরেকটা বেবি দেশে এসে অসুস্থ হয়ে পড়েছে, তাই তোর কাছে আসতে আমার অনেক দেরি। যাই হোক, প্রাপ্তি কই? ওকে ডাক, আমি দেখা করেই চলে যাব। আয়ান কিছু না বলে চোখ মুখ মুছে নয়নাকে কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করবে বুঝতে পারছে না। হঠাৎই নয়নাকে জড়িয়ে ধরে, থ্যাঙ্কস নয়না, অনেক অনেক থ্যাঙ্কস। নয়নাকে ছেড়ে দাঁড়িয়ে কিছু বলতেই দেখে প্রাপ্তি পিছনে দাঁড়িয়ে আছে। আয়ান প্রাপ্তিকে দেখে, প্রাপ্তি। প্রাপ্তি কিছু না বলে দৌড়ে বাইরে যেতেই আয়ান তড়িঘড়ি করে পেছন থেকে হাত ধরে। পেছনের জিনিস না দেখে চলে যাবে? চোখে দেখার পরও কিছু থাকে। এই তাহলে প্রাপ্তি, তোমার কথা অনেক শুনেছি, কিন্তু দেখার ইচ্ছাটা আজ সম্পূর্ণ হলো। প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান বলল, ও নয়না আমার বন্ধু, একসাথে মেডিকেলে পড়তাম, কিন্তু নয়না ডাক্তারি পড়াটা শেষ করতে পারিনি। প্রাপ্তিকে নিজের কাছে টেনে টেনে, মেয়ে তোমার ভাগ্য ভালো আমার পাল্লায় পড়েছ, না হলে নয়নের মতো ঘটলে সব জায়গায় আয়ন পাওয়া যায় না। প্রাপ্তির কথার আগামাতা কিছুই বুঝলো না। আয়ানের দিকে তাকিয়ে, তাহলে তুমি ওনাকে জড়িয়ে ধরলে কেন? আয়ান আর নয়না হাহা করে হাসতে থাকলো। প্রাপ্তি তাদের হাসি দেখে ভ্যাবাচাকা খেয়ে মন খারাপ করে আছে। আয়ান হাসি থামিয়ে, বুঝলে নয়না, কারো যে এতটা জ্বলবে সেটা কিন্তু আমি ভাবিনি। আসলে প্রাপ্তি আমাদের হারিয়ার আসল মাই নয় না। প্রাপ্তির মনে যেন ধূপধাপ করছে। তার মানে তোমরা? ছি! প্রাপ্তি, তুমি আয়নকে ভুল বুঝছো। আরিয়া শুধু আমার সন্তান, আয়নের নয়। আয়ন এমন একটা মানুষ, এরকম নোংরা কাজ সে করবে না। আসলে আরিয়া আমার আর মৃদুলের মেয়ে। মৃদুল আর আমি একে অপরকে ভালোবাসতাম, সেই ভালোবাসার ফল আরিয়া। কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ার পর মৃদুল আমাকে ছেড়ে চলে যায়, মানে সে অস্বীকার করে আমার বাচ্চাকে। কিন্তু এইদিকে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আত্মহত্যা ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। বাচ্চাটা নষ্ট করার ইচ্ছাও ছিল না আমার, কিন্তু আমার বাবা মা তো আর সেটা মানবে না। তখন আয়ান আমার পাশে দাঁড়ায় এবং আমার বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো সে। আমার বাচ্চার বাবা সে হবে, তবু যেন বাচ্চাটা নষ্ট না করে। সত্যি সত্যি আমার বাচ্চার বাবা হলো আয়ান, আর আমার বিয়ে ঠিক হয় অন্য জায়গায়। সে দেশের বাহিরে থাকে, আমিও ওর সাথেই থাকি। আমাদের একটা মেয়েও হয়েছে, কিন্তু বিয়ের পর আমার হাজবেন্ডকে সব বলার পরও
মেনে নিয়েছে এবং সে নিজে থেকেই দেশে এসেছে আমাকে নিয়ে আমার বাচ্চাটাকে দেখার জন্য। সেই জন্যই আজ আমার এইখানে আসা। প্রাপ্তি সব শুনে আয়ানকে কিলঘুষি মেরে, তুমি আমাকে আগে বলনি কেন এসব? আমার কষ্ট হয় না? আর কত কষ্ট তুমি আমায় দিবে? প্রাপ্তি, ব্যথা পাচ্ছি তো। বলার সময় পেলাম কই? কত কাণ্ড এই কয়েকদিনে ঘটে যাচ্ছে বলো। আরিয়া বাহিরে এসে, মা এসেছে? দৌড়ে কোলে ওঠে। মা তোমার রাগ ভেঙেছে? আরিয়াকে চুমু দিয়ে, হ্যাঁ মা, আজ সব রাগ ভেঙে গেছে। আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে, সামনে থেকে সরো, তাড়াতাড়ি আমাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করো। আর নয়না আপু, আজ আপনার কোথাও যাওয়া হচ্ছে না। ভাইয়াকে ফোন দিন, আমি রান্না করছি, দুজনে মিলে খেয়ে তারপরে যাবেন। প্রাপ্তি ঘরে যাওয়ার দিকে তাকিয়ে দুজনে মুচকি হেসে, আয়ান নয়নার দিকে তাকিয়ে, তোর হাজবেন্ডকে ফোন দে তাড়াতাড়ি, নাহলে আবার রেগে যাবে। প্রাপ্তি শিরিনকে বলে রান্নার জোগাড় করে নীলিমা বেগমের রুমে এসে, মা তুমি এখনো রুমে আছো? হ্যাঁ রে, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। প্রাপ্তি হুইল চেয়ারের পেছন থেকে ধরে নীলিমা বেগমকে বলল, মা, যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল সেদিনের কথা মনে আছে? নীলিমা বেগম উচ্ছ্বসিত হয়ে, থাকবে না আবার? তোর বাবা তাকে নিয়ে এসেছিল, তুই আমার সাথে সময় কাটিয়ে চলে যেতি, কিন্তু আয়ান জানতে পারতো না। তোর ভয়টা তো বলতে পারিনি আমি। তুই যে না হলে আর আসবি না। সত্যি তুই আর আসিস না, হারিয়ে গেছিস আমাকে একা ফেলে। তুই জানিস আমি তোকে কতটা মিস করতাম। আমি ভাবতাম তুই আসবি, একদিন না একদিন তুই ঠিকই চলে আসবি। তুই আসিস না দেখে একদিন আয়ানকে তোর কথা জিজ্ঞেস করতেই বললো বিয়ে হয়ে গেছে। আমিও ভাবলাম হয়তো তাই হবে, কিন্তু এখন বুঝলাম আয়ান না জেনে শুনেই আন্দাজেই বলেছে। প্রাপ্তি কথাটা শুনে মুচকি হেসে নীলিমা বেগমের সাথে খোশ গল্প জুড়ে বসল। আয়ান নয়নাকে ফোন দিতে বলে চলে গেল। নয়না সেখানে দাঁড়িয়ে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয়ান চোখের আড়াল হতেই নয়না তাচ্ছিল্য একটা হাসি দিয়ে, আয়ান, তুই আজও বোকাই রয়ে গেলি। আমার হাজবেন্ডকে আমি একসাথে ছেড়েই বাহিরে থেকে দেশে এসেছি। তুই সেদিন আমার বাবা মাকে বলেছিলি তুই আমার সন্তানের বাবা হবি, কিন্তু আয়ান, মা ছাড়া বাবা হওয়া যায় না। পারভিন বেগম হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাবছে, এইবার সুস্থ হয়ে বাড়ি গেলে প্রাপ্তির ভুল ভাঙিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। এত বড় বাড়ি, শুধু আমি আর কাজের মেয়েটা। আমার যা কিছু আছে সব তো তোরই। আমি তোর মা, সব সময় তোর ভালো চেয়ে এসেছি। আয়ান যেহেতু নিজের সংসার গুছিয়ে নিয়েছে, তাহলে আমিও তোকে ধুমধাম করে বিয়ে দিয়ে নিজেকে পাপের হাত থেকে মুক্ত করব। তোর বাবা সেদিন আমায় ভুল বুঝে চলে গিয়েছিল। মানুষটা বড্ড বেঈমান, বড্ডই বেঈমান। না হয় রাগের মাথায় দুই একটা কথা বলেছিলাম, তাই বলে আমায় একা ফেলে চলে যেতে হবে? মুহূর্তের মধ্যে সুমনা আসতেই ভাবনার থেকে ফিরে এলো পারভিন বেগম। কি আন্টি, কি ভাবছেন? না মা, কিছুই না। আপনার মেয়ে এসেছিল কাল, দেখি অনেক ভালো লাগলো। কথাটা শুনে পারভিন বেগম যেন হঠাৎই উতলা হয়ে উঠলেন। আমার মেয়ে এসেছিল, কিন্তু তুমি আমার মেয়েকে চিনো নাকি? সুমনা মুচকি হেসে স্যালাইন ঠিক করে দিয়ে বলল, আয়ান স্যার চিনেছিলেন। আয়ান চিনেছে। কথাটা কেমন জানি লাগলো। তার মানে প্রাপ্তির সাথে আয়ানের দেখা হয়েছে। পারভিন বেগম সুমনাকে আর কিছু জিজ্ঞেস করলো না। প্রাপ্তি তাকে দেখতে এসেছে কথাটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলল পারভিন বেগম। প্রাপ্তি রান্না শেষ করে ফ্রেশ হয়ে আয়ানের রুমে গেল। আয়ান খাটে বসে পা দুটো মেলে তার উপর ল্যাপটপ রেখে কাজ করছে। প্রাপ্তি দরজার সামনে দাঁড়াতেই, ভেতরে আসো। ওইখানে দাঁড়িয়ে আছো কেন? প্রাপ্তি আস্তে আস্তে আয়ানের পাশে দাঁড়িয়ে, তুমি কি করে বুঝলে আমি দরজায় দাঁড়িয়েছিলাম? আয়ান মুচকি হাসল। কিছুক্ষণ চুপ করে ল্যাপটপটা অফ করে দিয়ে পায়ের উপর থেকে সরিয়ে প্রাপ্তিকে নিজের কাছে টেনে বসিয়ে, তোমার গায়ের গন্ধটা আমাকে বুঝিয়ে দে তুমি আমার কাছে আছো। তাই বুঝি? আয়ান কিছু আর মুখ ফুটে বলল না। প্রাপ্তির কোলে মাথা রেখে,
আমার জীবনটা যখন শেষ হয়ে আবার শুরু করেছিলাম তখন ভেবেছিলাম এই জীবনে তোমাকে আর পাবো না। ভালোবাসাগুলো বোধহয় এমনই, মন থেকে চাইলে কখনো হারিয়ে যায় না। আমাদের ছোট্ট ছোট অনুভূতিগুলো এবার আমি সাজাতে চাই। তোমার মা সুস্থ হয়ে গেলে আমি প্রস্তাব পাঠাবো বিয়ের। তুমি কি বলো? কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে একবার, তাহলে এখন কেন আবার বিয়ে? প্রাপ্তির কথা শুনে আয়ান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুমি কি আমাকে অনুমতি দিয়েছিলে দূরে থাকার জন্য? প্রাপ্তির ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো। আয়ান প্রাপ্তির হাত টেনে নিজের হাতে শক্ত করে চেপে ধরে। ইসলামে বলা হয়েছে একজন স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া 4 থেকে 6 মাস দূরে থাকা যায়। এর বেশি কিন্তু থাকা যাবে না। স্ত্রীর অনুমতি নিয়ে 2-3 বছর থাকলে কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আমি তো তোমার অনুমতি নিয়ে দূরে যাইনি। বলতে গেলে আমি দূরে যাওয়াতে তোমার মনের রাগ, অভিমান সবই ছিল। কি ছিল না? প্রাপ্তি নীরব হয়ে আছে। আয়ানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আয়ান আবার বলতে লাগলো, তাই আমাদের উচিত বিয়েটা আবার করা। আর পরিবারের কেউ যেহেতু জানে না আমাদের বিয়ের কথা, তাহলে সেটা না ঘাটাঘাটি করাই ভালো। আমরা পুরনো সব ভুলে আবার সবকিছু নতুন করে শুরু করব। এখন আর আমাদের কোনো বাধা নেই। তুমি, আমি, আরিয়া আর আমাদের এই ছোট্ট সংসারে আর একজন নতুন অতিথি এলেই চলবে। কথাটা শুনে প্রাপ্তি লজ্জা পেয়ে, তুমিও না? আচ্ছা, নয়নাপুর হাজবেন্ড তো এলো না, চলো নিচে আসো। আপুকে জিজ্ঞাসা করো ওনার হাজবেন্ড আসবে না। না আসলে তোমরা খেয়ে নাও, তোমার তো আবার হসপিটালে যেতে হবে। আয়ান দুষ্টুমি করে চিন্তিত মুখে বলল, বউ আমার পুরোই সংসারী, কত যত্ন নিচ্ছে সবার। প্রাপ্তি আয়ানের কথার তোয়াজ না করে উঠে যেতেই আয়ান হাত টেনে ধরে। আরেকটু বসো না, দেখি তোমাকে একটু মন ভরে। নয়না নিজে ড্রয়িং রুমে আরিয়ার সাথে আড্ডা দিচ্ছে। এর মাঝে বাইরে গিয়ে আরিয়ার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে সে। হঠাৎই নয়না আরিয়াকে বলল, আচ্ছা আরিয়া, তোমার বাবার সাথে যে মেয়েটা আছে, কে বলেছে ওই তোমার মা? আরিয়া গালে আঙুল দিয়ে একটুখানি ভাবনা চিন্তা করে, দাদি বলেছিল, কিন্তু ও তো আমার মা, তাই না? নয়না অনেক কষ্ট করে হাসি ফুটিয়ে, আচ্ছা, যদি এইটা জানো যে আমি তোমার মা? আরিয়া খিলখিল করে হেসে, না, তুমি আমার মা হতেই পারো না। কেন? আমার মা তো বাবাইয়ের রুমে, গিয়ে দেখো বাবাই আর মা। সেই সময়টা আয়ান এসে, আরিয়া, আন্টির সাথে কি এমন কথা হচ্ছে? বাবাই আর মা কি করেছে? ওই যে সেই দিন ওয়াশরুমে তুমি মাকে জড়িয়ে ধরেছিলে। কথাটা বলেই আরিয়া খিলখিল করে হাসতে লাগলো। আয়ান নয়নার দিকে লজ্জিত ভাব নিয়ে তাকিয়ে আরিয়াকে কোলে নিয়ে, ছি মা, এসব বলে না। চলো খেতে চলো, তোমার মা খেতে ডাকছে। নয়না, তোর হাজব্যান্ড এখন এলো না? ফোন দিয়ে দেখ কত দূর আসলো। আসলে আয়ান ও আসতে পারবে না, বললো কোনো একটা কাজ পড়ে গেছে। ও। শিরিন নীলিমা বেগমকে নিয়ে আসলেন। সবাই খেতে বসেছে। নয়না খাবার নিয়ে এমন ভাব করছে মনে হচ্ছে কোনো খাবারই মুখে তোলার মতো না। প্রাপ্তি আরিয়াকে খাইয়ে দিচ্ছে। আয়ান কিছুক্ষণ নয়নার দিকে তাকিয়ে তার নাক সিটকানো দেখে। নয়না, প্রাপ্তি খুব ভালো রান্না করে। অবশ্য প্রাপ্তি আগে এসব কাজ পারত না, কিন্তু এখন সে পাক্কা রাঁধুনি হয়ে গেছে। নয়না অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ল। দুপুরে আয়ান বলেছিল প্রাপ্তিকে তার মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। এখনো তো নয়নার সাথে বসে বকবক করছে। আজ হসপিটালে যাবে না নাকি? কি যে করি মানুষটাকে বুঝি না আমি, কখন কি করে তারই ঠিক নাই। আয়ান উঠে এসে, কি হলো? কি ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা? কিছু না। আমার কাছে লুকাবে তুমি? সেটা কি পারো? প্রাপ্তি কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান আর কথা বাড়ালো না। আচ্ছা চলো, তুমি না হসপিটাল যাবে, কিন্তু একটা কথা, ওইখানে কি বেশি ইমোশনাল হয়ে যাও না। তোমার ইমোশনালের সুযোগ নিতে তোমার মায়ের সময় লাগবে না। প্রাপ্তি আয়ানের দিকে একবার করুণার চোখে তাকিয়ে আর কিছু না বলে নীলিমা বেগমের রুমে চলে গেল। কয়েকদিন আর সে এই বাড়িতে আসবে না।
যতদিন না আয়ান তাকে বিয়ে করে নিয়ে আসে। প্রাপ্তি আর আয়ান বেরিয়ে গেল, সাথে নয়নাও। আশেক মাহমুদ নয়না আসতে দেরি দেখে ইয়াসমিন বেগমকে ডেকে বললেন, তোমার মেয়ে তো জনম ভর আমার বাণিজ্যত কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তা নিয়েই সারাক্ষণ ঘুরে বেড়ায়। দেশে আসলো কয়েকটা দিন হলো না, এখন আবার কোন প্ল্যান নিয়ে ঘুরে বেড়ায়। নয়নার মা, আমি এই শেষবারের মতো বলে দিলাম, কিন্তু এবার যদি নতুন করে কোনো অঘটন ঘটায় আমি এর বরদাস্ত করব না। বারবার আয়ান নামের কেউ ওর বাচ্চার বাবা হতে আসবে না। নিহাত ছেলেটা ভালো ছিল, তাই বলে এত সহজে সবকিছু মেনে নিয়েছে। এখন তোমার মেয়ে দেশে এসে যা শুরু করেছে, আমার তো মতিগতি ভালো ঠেকছে না। ইয়াসমিন বেগম চুপ করে রান্নাঘর থেকে সব শুনছেন। আশেক মাহমুদ আস্তে কথা বলেন না, যা ড্রয়িং রুম থেকে এইখানে শোনা যাবে না। মেয়েটা যে তার স্বামীকে একেবারে ছেড়ে এসেছে, এটাও তো এখন বলা যাবে না, নয়তো আশেক মাহমুদ মেয়েকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দিবেন। কিন্তু কথা তো সত্য, মেয়েটা যে কোথায় গেল সেই সকাল সকাল এখনো বাড়ি ফিরে এলো না। ইয়াসমিন বেগম ভাবনা শেষ না করতেই কলিং বেলের শব্দ শুনে আশেক মাহমুদই দরজা খুলে গম্ভীর মুখে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। নয়না এসবের কোনো কিছুর তোয়াক্কা না করেই আশেক মাহমুদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। আশেক মাহমুদ দরজাটা জোরে শব্দ করে আটকিয়ে সোফায় এসে বসেছে। একটা মাত্র মেয়ে, কিছু বলতেও পারছে না। যাদের মনে হয় একটাই সন্তান, তাদের মনে হয় আমার মতোই বুকে শতকের কাছাকাছি জ্বালা নিয়ে জীবিত অবস্থায় বেঁচে আছে। ইয়াসমিন বেগম রান্নাঘর থেকে হাতে করে চায়ের কাপ নিয়ে এসে আশেক মাহমুদের সামনে ধরলেন। কিছুক্ষণ ইয়াসমিন বেগমের দিকে তাকিয়ে থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, তুমি আর তোমার মেয়ে খাও, আমার খাওয়া নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি মরে গেলে তো তোমরা মা মেয়ে অনেক খুশি, কারণ কুলখানিতে বড় বড় গরু মহিষ খাইয়ে নাম করবে, ফুটানি চেটাইবে, আর তাই না? আমি বেঁচে থাকতে কোনোদিন তা হতে দেবো না। দরকার প্রয়োজনে সব টাকা এতিমদের দিয়ে যাবো, তবু তোমাদের মা মেয়েকে এক কানা করিও দেব না। ইয়াসমিন বেগম ঝাঁঝালো গলায় বলল, আমরা কি তোমার টাকা খাওয়ার জন্য বসে আছি? জীবনেও না। কথাটা বলেই তিনি চলে গেলেন। আশেক মাহমুদ বিষণ্ণ স্বরে বলল, অসহ্য। পারভিন বেগমের সামনে দাঁড়িয়ে আছে আয়ান, প্রাপ্তি, সুমনা, মিনু। আয়ানের ইশারায় সুমনা আর মিনু বাইরে চলে গেল। পারভিন বেগম কিছুক্ষণ করুণার চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে থেকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে কাছে যেতে বলল। প্রাপ্তি আয়ানের দিকে একবার তাকিয়ে পারভিন বেগমের কাছে দৌড়ে চলে গেল। পারভিন বেগমের পাশে বসে কান্না করতে লাগলো। মেয়েকে দেখে তিনিও যেন প্রাণ ফিরে পেলেন। নীরব কান্নায় নিজেকে ভাসিয়ে দিচ্ছেন তিনি। প্রাপ্তি চোখের পানি মুছে, মা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার এরকম করাটা একদম উচিত হয়নি। পারভিন বেগম মেয়ের চোখের পানি মুছে দিয়ে, মারে, অন্যায় তো আমি করেছি তোর সাথে, তুই কেন ক্ষমা চাইছিস? না মা, তুমি কোনো অন্যায় করনি। তুমি তোমার জায়গা থেকে ঠিক ছিলে। প্রতিটা মা তার সন্তানের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার সন্তান ভালো থাকুক, সারাটা জীবন সুখে শান্তিতে থাকে। এই দোয়াই তো প্রতিটা বাবা মাই করে। কিন্তু আমরা সন্তানেরা না জেনে বুঝে মা বাবাদের মনে কষ্ট দিয়ে ফেলি। মা, আমারও সেদিন উচিত ছিল তোমাকে নিয়ে ভাবার। আমি চলে গেলে আমার মা কিভাবে থাকবে, কিন্তু আমি ভাবিনি। আমি শুধু নিজের ভালোবাসা অন্ধ হয়ে বাড়ি ছেড়েছিলাম। পারভিন বেগম মেয়ের কথা শুনে আনন্দে মন ভরে গেল। আয়ানের দিকে তাকিয়ে, তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না বাবা। সেই দিন তোমাদের একার ভুল ছিল না, আমারও ভুল ছিল। সেই দিন আমি অর্থ সম্পদের কারণে অন্ধ হয়েছিলাম, বুঝতে পারিনি মেয়ের মনের কথা। আজ তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, এটাতেই আমি অনেক খুশি হয়েছি। ছি ছি, আপনি সব কেন বলছেন? প্রাপ্তি ঠিক বলেছে, অন্যায় আমারও ছিল, আর সেদিন থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে এনেছি। সুমনা ফোন দিয়ে রাফিকে আসতে বলেছে। এত সুন্দর একটা দৃশ্য রাফি না থাকলে হয়?
তাই সে আর মিনু আড়ালে থেকে সব কথাই শুনছিল। সেইখান থেকে এসেই রাফিকে ফোন দিয়েছে। পুরোটা রুম আবার নিস্তব্ধ হয়ে আছে। কিছুটা সময় পরেই রাফি এসেছে। পারভিন বেগম রাফিকে দেখে কিছুটা লজ্জিত চোখে তাকে জিজ্ঞেস করলো, কেমন আছো রাফি? জি চাচি, ভালো। আপনার কি অবস্থা এখন? আল্লাহর রহমতে ভালো আছি। আর আয়ান আমাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে, আমি কি ভালো না থাকতে পারি? ঠিক বলেছেন। আয়ান রাফির দিকে ভ্রু নাচিয়ে, নিজের হসপিটালে ডিউটি রেখে এখানে কে খবর দিয়েছে তোকে? সুমনা পাশে এসে দাঁড়িয়ে, স্যার আমি এরকম একটা সুস্পষ্ট সময় রাফি যদি না থাকে তাহলে কি ভালো দেখায়? কারণ অস্পষ্ট সময়ে যে থাকে সে যদি সুস্পষ্ট সময় না থাকে তাহলে এইটা কি ঠিক কাজ বলে মনে হবে? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, তাই কাজটা তো আমারই করা উচিত ছিল, তাই না? আয়ান কোমরে হাত দিয়ে হেসে মাথা নাড়িয়ে, চলো এবার, আমার রোগী সব বসে অপেক্ষা করছে নিচে। আর হ্যাঁ মিসেস সুমনা, এটা হসপিটাল আর আপনি কিন্তু ডিউটিতে আছেন, তাই রাফিকে রাফি না বলে স্যার বলে ফর্মালিটি বজায় রাখুন। কথাটা বলেই দরজার দিকে ফিরে রাফিকে চোখ মেরে চলে গেল। বেচারা সুমনা রাফির দিকে তাকিয়ে কপাল কুঁচকে, সরি স্যার। কথাটা শুনে রাফি হেসে বলল, তুমিও না। আয়ান সবগুলো রোগী দেখে শেষ করে বাড়ি ফিরে নীলিমা বেগমের সাথে বিয়ে নিয়ে আলাপ করলো। তিনিও এক কথায় রাজি হয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে ঘরে নিয়ে আয়। আমি চাই না আমার ছেলের বউ বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকুক। পরের বাড়িতে আর কতদিন থাকবে? তবে আন জানিস আমার কি ইচ্ছে করে, জানি সেটা পূর্ণ হবার নয়, তবুও বলছি। মা, তুমি বোকার মতো কথা বলো কেন? তুমি তোমার ছেলের কাছে কিছু চেয়েছ আর সে সেটা দিবে না, তা কখনো হয়েছে? আর আমার মায়ের ইচ্ছা আর সেটা আমি অপূর্ণ করে রাখবো? মা তুমি বলো, তোমার ইচ্ছেটা কি? শুধু একবার বলো, আয়ান তার প্রাণ দিয়ে চেষ্টা করবে। কথাটা শুনে নীলিমা বেগম কান্নায় যেন স্পষ্ট হয়ে উঠল। আয়ান পাগলের মতো হয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে। মা তুমি কাঁদছ? মা তুমি বলো না কি ইচ্ছে তোমার, প্লিজ মা বলো না। অনেক করুণ সুরে আয়ান কথাগুলো বলে নিজের চোখের পানিগুলোকে সামলাতে পারল না। নীলিমা বেগম চোখ মুখ মুছে, এই পাকুচ, তুই কেন কান্না করছিস? তুই তো সব রকম চেষ্টাই করেছিস তোর এই মায়ের জন্য, তাই না? মা প্লিজ বলো তোমার কি ইচ্ছে। নীলিমা বেগম পাশে ফিরে বলল, প্রাপ্তিকে হেঁটে গিয়ে ওর বাড়ি থেকে নিয়ে আসা, আমার মেয়েটাকে আমি নিজে বরণ করে তোর রুমে নিয়ে আসা। কিন্তু সেসব তো আর হবে না। আসলে আমিও না খালি খালি তোকে কষ্ট দিই। মা। আয়ানের আর কোনো কথা মুখ দিয়ে বের হয়নি। গলাটা ভারী হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারল না। মায়ের কোলে মাথা রেখে সারাটা রাত কাটিয়ে দিল। নীলিমা বেগম বারবার বলেছে কথাটা বলে আয়ানকে সে কষ্ট না দিলেও পারত, কিন্তু ছেলেটার জেদের কাছে হার মেনে হয়তো বলেছে। নীলিমা বেগম এমন কিছু বললে আয়ান ক্ষতবিক্ষত হয়ে যায়। তার ধারণা মেডিকেল সায়েন্স সব তার জীবনে বৃথা। যে নিজের মায়ের পা দুটো ভালো করতে পারে না, সে কিভাবে এত বড় বিখ্যাত ডাক্তার হলো? তার এইসব বোকা বোকা প্রশ্নতে সে প্রায়ই সমকক্ষহীন হয়। সে ভালো করে জানে তার মা আর ভালো হবে না, আগের মতো সুস্থ হবে না, কিন্তু তবুও তার মনে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। পারভিন বেগম সুস্থ হয়ে প্রাপ্তিকে নিয়ে বাড়ি ফিরে এলেন। পারভিন বেগম আসার সময় আয়ানের সাথে দেখা হলো না, কারণ তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে যেতে হয়েছে। সেখানে মেডিকেল বোর্ড বসেছে আশরাফুল ইসলামকে নিয়ে। ওনার স্ত্রী হালিমা বেগম আয়ানের সম্পর্কে অনেক শুনেছেন, তাই তিনি অনেক কষ্ট করে আয়ানের ঠিকানা জোগাড় করে নিজেই এসেছেন বাংলাদেশে। তাই হঠাৎ করে আয়ানকে হালিমা বেগমের সাথে যেতে হয়েছে চেন্নাই। সাথে সুমনাকেও নিয়ে গেছে আয়ান। প্রাপ্তির সাথে হসপিটাল থেকে আসার সময় একবার দেখা করে এসেছে সে। আসার সময় প্রাপ্তির মন খারাপ দেখে আয়ানেরও ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই। একটা মানুষ তার উপর ভরসা করে চেন্নাই থেকে বাংলাদেশে এসেছে, তাকে খালি হাতে ফিরিয়ে দিলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না সে। নিজের মায়ের ইচ্ছাটা কখনো পূরণ করতে পারবে কিনা
আয়ানের জানা নেই। চেন্নাই থেকে আসার সময় মায়ের বিষয়টাও খুঁটিয়ে দেখে আসবে। যাওয়ার সময় তাই নীলিমা বেগমের প্রেসক্রিপশন থেকে রিপোর্ট সবগুলোই সাথে নিয়ে গেল। এয়ারপোর্টে বসে আছে হালিমা বেগম, আয়ান আর সুমনা। আয়ান বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে।